রথযাত্রা 2026-এ পুরীর এই শুভ দিনে সবাই যারা দেখছে তাদেরকে স্বাগতম। যাই হোক, এটাই হলো দ্বিতীয় পার্ট। মাঝখান থেকেই আমি শুরু করলাম। 16ই জুলাই 2026 আমার বাই চান্স কোনো কারণবশত, আবারও বলছি, মিউট হয়ে গেছিল, তার জন্য আমি অডিওটা শোনাতে পারছি না। ওখানকার যে একটা পরিবেশ, যে অ্যাটমসফিয়ার, সেটা কোনোভাবেই এই অডিও করে ব্যক্ত করা সম্ভব না। ওখানকার পরিবেশটা টোটালি অন্যরকম ছিল। এই সময় থেকেই আমার মোবাইলের ক্যামেরার মধ্যে জল ঢুকে গেছিলো, ওই জন্য খানিকটা ঘোলা ঘোলা, ভিডিওটা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে। এখনও পর্যন্ত মোবাইলে সমস্যা রয়েই গেছে, যদিও কিছু ভিডিও আমি মুছে ফেলেছি, যেগুলো পুরোপুরি এরপরে আরও কাছে গেছিলাম। হয়তো ওই বলতে গেলে বলতে না বলে পারছি না, হয়তো কোনো জায়গায় ত্রুটি ছিল আমার ভক্তিতে, তাই ভগবান এর পরে আরও কাছের যে যাওয়া ভিডিও, তার কোনো রকম স্মৃতি আমাকে রাখার সুযোগ দেয়নি। আমি তাই জন্য ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ওটা রাখা আমার কোনো মানেই হয় না, কেননা ওটা আপলোড করলে ওটা দেখে, হ্যাঁ, এইটুকুনি মনে থাকতো যে অনেক দূরে গেছিলাম। তবে হ্যাঁ, আমি এমন একটা পরিস্থিতিতেও পড়ে গেছিলাম, যদিও পরে শুনেছিলাম যে স্ট্যাম্পেড হয়েছে, দুজন নাকি মারাও গেছেন। যাই হোক, আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম, যেটা বলছিলাম, যে আমি না পারছিলাম পেরিয়ে আসতে, না পারছিলাম আর এগিয়ে যেতে। এমন একটা সিচুয়েশন। আর বেশি কারণ হলো আমার পিঠে ব্যাগ থাকাটা। আমার পিঠে ব্যাগ, আর ব্যাগ ছিল যথেষ্ট ভারী, প্রায় 10 থেকে 12 কিলো ওজন। সেটাকে পিঠে মিনিমাম 10 থেকে 12 কিলো, অ্যাকচুয়ালি বৃষ্টিতে ভিজে গেছিলো, তো ওজনটা এক্স্যাক্টলি কতটা হয়ে গেছিলো জামা কাপড়ের বোঝা মুশকিল হয়ে যাচ্ছিল। আর ওই ব্যাগ নিয়ে আমি ঢুকে পড়ে আর তো কোথাও রাখার ব্যবস্থা করতে পারিনি। এবার কোথায় রাখবো? কাউকে বলে, একজনকে বলেছিলাম, বলছে এর মধ্যে দেখুন, কেউ কারোর দায়িত্ব নেবে না। একটা দোকানে বলেছিলাম, কিন্তু বলছে রাখার কোনো ব্যবস্থা নেই, আপনি স্টেশনে ক্লক রুমে রেখে দিয়ে আসুন। পরে যদিও দেখলাম যে স্টেশনে ক্লক রুম ছিল, আমি রেখে দিয়ে আসতে পারতাম, কিন্তু যাই হোক, একটা না রেখে দেওয়াতে একটা সুবিধা হয়েছিল, সেটা হলো আমি নেমেই চলে এসেছিলাম সমুদ্রের পাড়ের দিকে। পরে যখন এখান থেকে ব্যাক করে সমুদ্রের পাড়ে যাই, ওখানে স্নান করে আমি আমার জামা কাপড় চেঞ্জ করতে পেরেছিলাম ব্যাগটা থাকার কারণে। যদি ব্যাগ রেখে দিয়ে আসতাম, সেক্ষেত্রে আমাকে আগেই ফ্রেশ আপ হয়ে চলে আসতে হতো একবারে। সেটা ফ্রেশ হয়ে চলে আসলেও অসুবিধা হতো না, কিন্তু তখনও পর্যন্ত আমি জানতাম না যে রথ বিকালে টানা হবে। আর জানলেও মনটা কেন যেন রথের দিকে টান ছিল, মন্দিরের দিকে যাওয়ার জন্য একটা অধীর আগ্রহ অপেক্ষাই করছিল, যেহেতু দুদিন ধরে। ওই জন্য আর পারিনি স্টেশনে নেমে। এখানে আমি যখন যেটা বলছিলাম, যে এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম, যে যেখান থেকে কোনো রকমে বেরিয়ে, তারপর বেরিয়ে চলে আসি। এসে তখন সব দলে দলে ভিড়, সব দলে দলে যোগদান করছিল। আস্তে আস্তে রথের যে মহৎ রথ টাইমের শুরু হবে, সবাই তার আগেই যাওয়ার চেষ্টা করছিল। আমি এসে এখানে একটা প্রাইভেট টয়লেটই খুঁজছিলাম, কিন্তু একটাও প্রাইভেট টয়লেট এই বিচে, স্বর্গদ্বারের সামনে কোনো বিচে পাইনি। আমি যথারীতি দেখলাম আমার তো আর সময় হাতে রয়েছে, কোনো কাজও নেই, তাই আমি সমুদ্রের ধারে এই রাস্তা ধরে সোজা মিত্র ক্যাফের ওই পেছনের দিকটাই চলে যেতে থাকলাম। এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি করার সময় প্রচণ্ড বৃষ্টির ছাট আসছিল। মোবাইলের ভেতরেও আমার ক্যামেরাও, আমি এমনও ছবি আছে যে ছবি আমি এই ভিডিওতে আপলোড করব, যে ছবিটা দেখলে বোঝা যাবে যে আমার ছবিটা, আমি এটা স্মৃতি রেখে দেবো যে কীরকম ব্যাক ক্যামেরায় ছবি উঠছিল। তো যাই হোক, তাও আমার মোবাইলটা খারাপ হয়নি, এটা আমার সৌভাগ্য। ভগবানের কোনো হয়তো সামান্য কিছু হলেও ভগবান আমার জন্য চিন্তা করেছে। একটু হলেও না চিন্তা করলে আমার এই সৌভাগ্য হতো না।
আমার মোবাইলটায় একটা প্রবলেম যদিও রয়ে গেছে, সেটা হলো চার্জিংয়ের প্রবলেমটা এতটাই রয়ে গেছে যে এখনও সেটা ঠিক হয়নি। এই ভিডিওগুলো পুরো আবছা এসেছে। এই স্বর্গদ্বারের থেকে আস্তে আস্তে এগিয়ে যেতে ছিল অনেকগুলোই, পরে দেখলাম ওই যে মিত্র ক্যাফে, এখানে দেখাই যাচ্ছে না, আমি এখন দেখতে পাচ্ছি এখানে। যাই হোক, এইটা আর মুছিনি, এটা আর মুছবও না, এটা থাক। ওখান থেকে বোঝা যাচ্ছে যে একটা পোর্শন ঘোলাটে লাগছে, একটা পোর্শন পরিষ্কার লাগছে। যাই হোক, ওখান থেকে গিয়ে গিয়ে একটা সরকারি নতুন যেটা করেছে, একটা শৌচালয় নতুন, ওখানে স্নান করার খুব সুন্দর বন্দোবস্ত করেছে। টয়লেট, বাথরুম, জেন্টস অ্যান্ড লেডিস আলাদা আলাদা খুব সুন্দর করে। কিন্তু যেই বৃষ্টি কাদার দিনে সুন্দর জায়গাও সুন্দর থাকে না, অপরিষ্কার হয়ে যায়। আর আমি ফ্রেশ আপ হওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি একটা হোটেল খুঁজছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই পুরীর এই রথের দিনে এই ধরনের আশা করাটা, হোটেল আর নিতে ইচ্ছাও করছিল না, যেহেতু 2-3 ঘন্টার আর ব্যাপার ছিল। অলরেডি 2-2:30 বেজে গেছিলো, আর আমার ট্রেন ছিল সম্ভবত সন্ধ্যে 7টা, দুরন্ত 7টা সামথিং এরকমই টাইমে ছিল দুরন্ত এক্সপ্রেসের। এবার আমি দেখলাম যে আমার এইটুকু সময়ের জন্য আর হোটেল নেওয়া তো কোনো মানে হয় না। এই সময় সময় ভিডিও এই কারণে এরকম হয়ে যাচ্ছিল। যাই হোক, পরে আমি স্টেশনে চলে এলাম, ওখান থেকে লোকাল বাস এটা ধরে, সে বাসে আর ভিডিও করা তো দূরের কথা, দাঁড়ানোর মতনও পরিস্থিতি ছিল না আমার, যে কোনো কিছু হারিয়ে যায়নি, এটাই কপাল। জলের বোতলটা বাধ্য হয়ে ফেলে দিলাম, ধরে রাখতে পারছিলাম না। তা পুরী স্টেশন সম্বন্ধে একটা জিনিস যেটা হলো, রথে বোঝা গেল যে পুরী স্টেশনে এত লোকের সমাগম হয় যে এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকে, মানে আরপিএফ, আর প্রচণ্ড পরিকাঠামো। এইভাবে 4-5টা টার্ন নিতে হয় এইভাবে বারবার, যেরকম মন্দির দর্শন করতে গেলে আমাদেরকে টার্ন নিতে হয়, সেইভাবেই এইভাবে টার্ন নিয়ে তারপরে একটা জায়গায় এসে দাঁড়িয়ে, সেখান থেকে আবার পুরো প্যাথেটিক সিচুয়েশন। মানে এত লোক, আর তার মধ্যে ট্রেন একটার পর একটা ডিলেড, একটার পর একটা ডিলেড। এইভাবে এসে আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদিও ঢুকে যেতে পারতাম, যদিও ব্যাপারটা আমি তখন অতটা বুঝতে পারিনি। তবে এসে ভালো হয়েছে একটা জিনিস, পুরী রেলওয়ে স্টেশনটাকে যে কি ভবিষ্যতে কীরকম করতে চলেছে সেটার একটা ভালো স্পষ্ট আইডিয়া, একটা ধারণা ভালোভাবে আমার হয়ে গেল। যদিও একটু আইডিয়া ছিল, একটু আইডিয়া করছিলাম এই কারণে, যেহেতু রেলওয়ে রিটায়ারিং রুম, আমার অ্যাকচুয়ালি কোনো প্ল্যানই ছিল না। আমি এখান থেকে পুরী থেকে কোরাপুটের এই প্ল্যানটা আমার ছিল, পুরীতেই প্ল্যানটা থাকার। যদি আমি রেলওয়ে রিটায়ারিং রুমটা পেয়ে যেতাম, তাহলে আমি ওই 14 তারিখ গিয়ে ওখানে রেলওয়ে রিটায়ারিং রুম বুকিং করে যতটা পারতাম পুরীতেই সময়টা কাটাতাম। কিন্তু যাই হোক, যেটা করে বলে না, যেটা হয় ভালোর জন্য হয়, ভগবানের ইচ্ছাতেই হয়। ভগবান কোথাও না কোথাও হয়তো কোরাপুটের এই যাত্রা আমার কপালে লিখে দিয়েছিল। আমরা তো নিমিত্ত মাত্র, যেটা ঘটার সেটাই ঘটে। বাধ্য হয়ে যাই হোক চলে যেতে হলো। তারপর রাতে ট্রেন ধরে নিয়েছিলাম আমি। আর মোবাইলে যেহেতু ওরকম প্রবলেম, তারপরে চার্জও দিতে দেওয়ার ব্যবস্থা ছিল না, ট্রেনের অপেক্ষাতেই বসেছিলাম। এমনকি রাতের আর স্টেশনে ভিডিও করতে পারিনি, একবারে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন উঠলাম তখন দেখলাম রাজচন্দ্রপুর স্টেশন ঢুকছে। আমি যাক দেখলাম ভালোই হয়েছে, যদি দমদম দাঁড়িয়ে যায়। দক্ষিণেশ্বর যথারীতি আমি আজ ভিডিও যখন আপলোড করছি, মানে 19 তারিখ, আমি কালকে আবার যাচ্ছি। এই বালি ব্রিজ থেকে নামতেই আমার এক ভাই, বাবন রুদ্র নাম, ওর বিয়েতে ওর রিসেপশন আছে। ব্রিজ থেকে জাস্ট নামতেই বললো, দাদা একদম সোজা একটাই 10তলা ফ্ল্যাট দেখতে পাবা। কালকে কল করেছিল। কালকে আগামীকাল মানে 20 তারিখ আমি যাব। আমি ভিডিও আজ আপলোড করছি 19 তারিখে, এটা হলো 16 তারিখ, 17 তারিখ সকালবেলার ভিডিও। জাস্ট বালি ব্রিজ ক্রস করে দক্ষিণেশ্বর মন্দির, মাকে নমস্কার করে আমি, ইচ্ছা ছিল যে দমদম নেমে যাব, কিন্তু দমদমে ট্রেন সেই সুযোগ দেয়নি। আর আমিও খুব বেশি তাড়াহুড়ো দেখলাম, আমি হুটোপাটা করার কোনো প্রয়োজনই নেই, কেননা সময়ের সাথে চলাটাই এখন শিখে গেছি। সময়ের থেকে আগে চলারও চেষ্টা করি না, সময় থেকে
ধীরে চলারও প্রয়োজন বোধ করি না। চেষ্টা করি যে সময়ের সাথেই কীভাবে চলা যায়, কেননা আগে চলেও কোনো লাভ নেই, স্লো চলেও কোনো লস নেই। সুতরাং সময়ের সাথে চলাটাই বেস্ট। তাই নেমে গেলাম শিয়ালদাতেই। শিয়ালদা নেমে মোবাইলে ভিডিও হয়তো একটু আধটু করেছি, কিন্তু অডিওতে তো আর কিছু বলতে পারিনি। কী মানসিকতা, কী ফিলিংস তখনকার বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে, সেটা এইবারের ট্রিপের পুরোটাই আমার অধরা থেকে গেল। আমি নিজেকে যেভাবে জাজ করি সেটা, এটাও একটা মাধ্যম। এইভাবে নিজেকে নিজে যে কী পরিস্থিতিতে আমি ওই সময় ছিলাম, কী চিন্তাভাবনা করছিলাম। কেননা সবথেকে বেশি তো আমাদের জীবনে যেটা এখনও আমার নিজে উপলব্ধি করি, অনেকেরই হয়তো বাকি থেকে গেছে, নিজেকে নিজে চেনা, নিজেকে নিজে জানা। সেই নিজেকে নিজে জানাটা আরও বেটার হতো, আরও বেশি ভালো করে নিজেকে নিজে জানতে পারতাম, নিজেকে নিজে চিনতে পারতাম যদি অডিওটা থাকতো। সেই অডিওটা একটু না থাকাতে তাতে অসুবিধা হয়েছে। তবে সেই চেষ্টা চলছে, সেই চেষ্টায় এখনও আছি, সেই খোঁজে যে আমি পৃথিবীর সবথেকে বড় কোয়েশ্চেন যেটা আমি মনে করি, যে কোনো ভাষাতেই মানুষ থাকুক না কেন, সবার মনেই একটা জিনিস জাগে যে আমি কে। সেই নিজেকে খোঁজা, সেই নিজেকে খুঁজছিলাম। যথারীতি শিয়ালদা স্টেশনেই নেমে গেছি। চারপাশে ঘুরে বেড়াচ্ছি এইভাবে এখান থেকে ওখানে। মানুষ কিভাবে দেখছিলাম লোকাল ট্রেনে রানিংয়ে উঠে পড়ছিল।